ক্লাস 12 আমরা ধারক এবং ধারকত্ব ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স পড়ছিলাম। আগের দিন ধারকত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে শুরু করব ধারক এবং ধারকের নীতি, প্রিন্সিপাল অফ ক্যাপাসিটার। ধারকের কার্যনীতি, আসলে ধরা যাক এটা একটা পরিবাহী। এই পরিবাহীকে যদি আমি কিউ পরিমাণ আধান দিই তাহলে এর ধারকত্ব যদি সি হয়, পরিবাহীর ধারকত্ব যদি সি হয়, তাহলে আমরা আগের দিন শিখেছি কিউ সমান সমান সি। তাহলে ভি সমান সমান কিউ বাই সি। তার মানে আমি, অর্থাৎ একটা পরিবাহীর ধারকত্ব কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি ভি প্রপোর্শনাল টু কিউ। তার মানে আমি যত আধান দেবো তোর বিভব তত বাড়বে। না স্যার, ব্যাপারটা এতটা সোজা নয়। একটা পরিবাহীকে আমি কতটা আধান দিতে পারবো সেটা ডিপেন্ড করবে ওই পরিবাহীর ধারকত্বের ওপর এবং ওই পরিবাহী পারিপার্শ্বিক মাধ্যমের ওপর, এই যে মিডিয়ামটার মধ্যে রয়েছে এর উপর ডিপেন্ড করবে। কিভাবে ডিপেন্ড করবে? আসলে আমি যখনই আধান দেব তখনই ওর বিভব বাড়বে, কিন্তু একটা যেহেতু পরিবাহী ধারকত্ব কনস্ট্যান্ট, ক্যাপাসিটেন্স কনস্ট্যান্ট, তাহলে আমি ওই পরিবাহীকে আধান দিচ্ছি বিভব বাড়ছে, আধান দিচ্ছি বিভব বাড়ছে। এইভাবে আমি যে কোনো বিভবে ওকে তুলে নিয়ে যেতে পারি না। মানে ওকে, বিভবটাকে আমি যে কোনো মাত্রায় উন্নীত বা রাইজ করতে পারি না, কারণ একটা নির্দিষ্ট বিভবের ওপরে চলে গেলে পারিপার্শ্বিক মাধ্যমের যে ইনসুলেটিং ক্যাপাসিটির বাংলাটা হচ্ছে, মানে কি বলবো, মানে পারিপার্শ্বিক মাধ্যমটা তো অপরিবাহী, কেমন বায়ু মাধ্যম বা কাচ মাধ্যম, সেই তার অপরিবাহী ধর্মটা নষ্ট হয়ে যায় এবং যার ফলে ওই পরিবাহী থেকে চার্জ লিকেজ হতে থাকে, মানে আধানের ডিসচার্জ বা ক্ষরণ হয়, চার্জগুলো বেরিয়ে যেতে শুরু করে। তার মানে আমি একটা পরিবাহীকে কত বিভবে উন্নীত করতে পারবো সেটা ডিপেন্ড করবে, কত পোটেনশিয়াল রাইজ করাতে পারবো সেটা ডিপেন্ড করবে ওই পরিবাহীটা যে মাধ্যমে রয়েছে সেই মাধ্যমের ক্যাপাসিটির উপর, এবং সেই মাধ্যমের ক্যাপাসিটির উপর নির্ভর করে আমি ওকে একটা নির্দিষ্ট পরিমাণ বিভবে উন্নীত করতে পারবো। অর্থাৎ আমি এটা বলতে পারি যে ওই পরিবাহীটাকে আমি নির্দিষ্ট পরিমাণ আধান দিতে পারবো, কারণ তার বেশি আধান দিলেই এই বিভবটা পারিপার্শ্বিক মাধ্যমের যে ইনসুলেটিং ক্যাপাসিটিটাকে নষ্ট করে দেবে একটা জায়গার উপরে উঠলে। আমি একটু এক্সাম্পলটা একটু ভালো করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো পারিপার্শ্বিক মাধ্যম 2000 ভোল্টে পারিপার্শ্বিক মাধ্যমের ইনসুলেটিং ক্যাপাসিটি নষ্ট হয়ে যায়। তাহলে তুমি এই পরিবাহীটাকে আধান দিচ্ছ, এর বিভব বাড়ছে, বিভব বাড়তে বাড়তে যখন 2000 ভোল্ট হয়ে গেল, এরপরে তুমি যদি আধান দাও, এর বিভব যেই 2000 এর উপরে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই পারিপার্শ্বিক মাধ্যমের ইনসুলেটিং ক্যাপাসিটিটা নষ্ট হয়ে যাবে এবং আধান লিকেজ হতে শুরু করবে, আধান ডিসচার্জ হবে, যার ফলে ওই আধান ডিসচার্জ হয়ে ও আবার 2000 ভোল্টে চলে আসবে এবং 2000 ভোল্টে ওঠার জন্য যতটা আধান দরকার ঠিক ততটা আধানই দিতে পারবে, এর চেয়ে বেশি আধান তুমি ওকে দিতে পারবে না। তার মানে কোনো পরিবাহীকে কত পরিমাণ আধান আমি দিতে পারবো সেটা একটা মাধ্যমের যদি নির্দিষ্ট থাকে তাহলে সেই আধানটাও নির্দিষ্ট। যদি অবশ্য আধান মাধ্যমটা পাল্টাও, এমন একটা মাধ্যম তুমি নিলে যে অয়েল মিডিয়াম, যার ব্রেকিং ভোল্টেজ 4000 ভোল্ট, তার ক্ষেত্রে তুমি আরো বেশি আধান দিতে পারবে, কিন্তু একটা মাধ্যম নির্দিষ্ট হয়ে গেলে, ধরো এয়ার মিডিয়ামের জন্যই আমি বলছি, এয়ার মিডিয়ামের ক্ষেত্রে তুমি ওকে কত আধান দিতে পারবে সেটা নির্দিষ্ট, কারণ একটা পরিমাণ আধানের ওপরে গেলেই ওর বিভবটা পারিপার্শ্বিক মাধ্যমের যে ব্রেকিং পোটেনশিয়াল, সেই ব্রেকিং পোটেনশিয়ালটাকে কভার করে যাবে। ব্রেকিং পোটেনশিয়ালের থেকে যেই ওপরে উঠে যাবে সঙ্গে সঙ্গে ওর আবার আধান লিকেজ হবে, ও আবার এই উদাহরণ অনুযায়ী 2000 ভোল্টে চলে আসবে। তার মানে কোনো পরিবাহীকে তুমি কতটা আধান দিতে পারছো
সেটা কিন্তু একটা পরিবাহীটা যে মিডিয়ামে আছে সেটা যদি নির্দিষ্ট হয় তাহলে কত পরিমাণ আধান দিতে পারছো সেটাও নির্দিষ্ট। ধারক আর কিছুই নয়, ধারক হচ্ছে এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থার সাহায্যে আমরা কোনো পরিবাহীর আধান নেওয়ার ক্ষমতা বাড়াতে পারি। অর্থাৎ একটা নির্দিষ্ট মিডিয়ামে একটা পরিবাহী দেখা গেল 100 কুলম আধান নিতে পারে, 100 কুলম আধান নিলে ওর বিভব 2000 ভোল্ট হয়, 100 থেকে আধান বেশি দিলেই ওর বিভব 2000 ভোল্টের বেশি হবে, সঙ্গে সঙ্গে আধান লিকেজ হয়ে ওর আধানটা আবার 100 কুলম্বেই চলে আসবে। এবার তুমি যদি কোনো একটা ব্যবস্থার সাহায্যে যদি ওই পরিবাহীটার আধান নেওয়ার ক্ষমতাটাকে বাড়াতে পারো তাহলেই আমি সেই ব্যবস্থাটাকে বলবো ধারক। ধারকগুলো সাধারণত তৈরি হয় একই ধরনের দুটো পরিবাহীরা, যেমন দুটো একই ধরনের প্লেট, একই রকম দুটো প্লেট, ধরা যাক একই ধরনের দুটো খাতা, কিন্তু পরিবাহী হতে হবে, একই ধরনের দুটো খাতা পরস্পরের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করবে, এই রকম এই ব্যবস্থাটাকে আমি বলবো ধারক। বা দুটো একই ধরনের গোলক, একই ধরনের মানে এক কেন্দ্রীয় গোলক, এটা একটা পরিবাহী এবং তাকে বেষ্টন করে আরেকটা গোলক আছে, এটা একটা পরিবাহী। একই ধরনের দুটো পরিবাহী দিয়ে ধারক তৈরি হয়। ধারকের নীতিটা কি? নীতিটা হচ্ছে যে ধরা যাক এটা একটা পরিবাহী, এই পরিবাহীটাকে তুমি আধান দিচ্ছ, কত আধান নিতে পারলো? কিউ পরিমাণ আধান নিতে পারলো। কিউ পরিমাণ আধান নেওয়ার ফলে ওর বিভব হলো ভি এবং এর পারিপার্শ্বিক মাধ্যমের ব্রেকিং পটেনশিয়াল ভি। তুমি সুতরাং কিউর বেশি যদি আধান তুমি ওকে দিতে চাও তাহলে এর পটেনশিয়াল বা বিভবটাও ভি এর বেশি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক মাধ্যমের যে ইনসুলেটিং ক্যাপাসিটি ওটা নষ্ট হয়ে যাবে, আবার ডিসচার্জ হতে শুরু করবে, চার্জ বেরিয়ে যাবে এবং আলটিমেটলি ও আবার কিউ পরিমাণ আধানে এসে স্থায়ী হবে। এইবার তাহলে তুমি এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে এই কিউ আধান থাকা অবস্থায় এর বিভবটা এই ভি এর থেকে একটু কমে যায় এবং যদি কমাতে পারো তখন আবার তুমি কিছু পরিমাণ আধান দিয়ে ওর বিভবটাকে ভি পরিমাণ বাড়াতে পারবে, অর্থাৎ তুমি কিছু পরিমাণ বেশি আধান দিতে পারবে। এই ব্যবস্থাটা করার জন্য তোমাকে একই রকমের একটা পরিবাহী নিতে হবে, একই রকমের পরিবাহী। এদের মাঝখানের মাধ্যম কোনো ডাইইলেকট্রিক দ্বারা ফিল আপ হবে, এয়ার হতে পারে, কোনো নন কন্ডাক্টিং অয়েল হতে পারে, গালা হতে পারে, এই ধরনের কোনো ডাইইলেকট্রিক দ্বারা ফিল আপ হবে মাঝখানটা, আমি পেপার হতে পারে। এই যে এদের মধ্যে কিন্তু কোনো মানে তড়িৎ ইলেকট্রিক্যাল কানেকশন থাকবে না, বরঞ্চ একটা অপরিবাহী পদার্থ থাকবে, সেটা এয়ার হতে পারে বা কোনো অয়েল হতে পারে, নন কন্ডাক্টিং গালা হতে পারে বা পেপার হতে পারে, ইত্যাদি হবে। যাই হোক, নীতিটা কি? নীতিটা হচ্ছে তুমি একে কিউ আধান দিয়েছো, ধরো পজিটিভ আধান দিয়েছো, কিউ পরিমাণ পজিটিভ আধান একে দিয়েছো। এবার যখনই তুমি এই প্লেটটা এখানে আনবে, একই ধরনের একটা প্লেট, ইন্ডাকশন হবে, আবেশ হবে, আবেশের ফলে এর এই প্লেটটার দুটো দিক আছে, এ পাশে একটা দিক, ও পাশে একটা দিক, এদিকে নেগেটিভ আধান তৈরি হবে আবেশের জন্য, এদিকে নেগেটিভ আধান তৈরি হবে এবং এদিকে পজিটিভ আধান তৈরি হবে। আবেশ জিনিসটা তোমরা চুম্বকের ক্ষেত্রে পড়েছো, ঠিক একই ধরনের ব্যাপার। চুম্বকের ক্ষেত্রে কি পড়েছো? যে একটা চুম্বক, এটা তার এন মেরু আর একটা এটা এস মেরু। তুমি যদি একটা অচুম্বক পদার্থকে আনো ইন্ডাকশনের জন্য, এর এখানে এস মেরু তৈরি হয়, এর এখানে এন মেরু তৈরি হয়। ঠিক একইভাবে তড়িতাবেশের ক্ষেত্রে পজিটিভ চার্জের সামনে তুমি যদি একটা প্লেটকে আনো তাহলে প্লেটের নিকটতম প্রান্তে যেটা নিয়ারেস্ট এন্ড আছে সেখানে নেগেটিভ আধান তৈরি হবে, এখানে পজিটিভ আধান তৈরি হবে। কি হবে? যেটা হবে, নেগেটিভ আধান এখানে কিছুটা নেগেটিভ বিভব তৈরি করবে আর পজিটিভ আধান এখানে কিছুটা পজিটিভ বিভব তৈরি করবে। তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি ধরে নিই প্রাথমিক ভোল্টেজটা ছিল 100 ভোল্ট, 100। এবার এই নেগেটিভ আধান এখানে ধরা যাক -3 ভোল্ট নেগেটিভ বিভব তৈরি করলো আর পজিটিভ আধান +2 ভোল্ট পজিটিভ বিভব তৈরি করলো। এবার তোমাদের প্রশ্ন হবে, স্যার নেগেটিভ আধানের ক্ষেত্রে আধানের পরিমাণটা তো সমান, এটা যদি কিউ হয় এটাও -কিউ, এটা +কিউ, এই তো আবেশের ফলে এরকম হবে, একই পরিমাণ আধান হবে।
তাহলে আপনি নেগেটিভ আধানের জন্য নেগেটিভ পোটেনশিয়ালটা -3 ভোল্ট দিচ্ছেন, পজিটিভ আধানের জন্য পজিটিভ পোটেনশিয়ালটা +2 ভোল্ট বলছেন কেন, ওটাও +3 ভোল্ট বলছেন না? এই কোশ্চেনটা আসবে, খুব সহজ কোশ্চেন। আসলে বিভবের ফর্মুলাটা ছিল Q/R, এটা একটু মনে রাখো, ইনটু কনস্ট্যান্ট মানে 1/4 পাই এপসাইলন 0। এটাকে অনেকে একবারে কে দিয়েও লেখে, আমি এখানে 1/4 পাই এপসাইলন 0 লিখি। যাই হোক, আমাদের যে ব্যাপারটা আছে সে বিভব হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক, সুতরাং যত কাছে থাকবে বিভব তত বেশি হবে, যেহেতু নেগেটিভ আধানটা এর কাছে আছে। এই যে নেগেটিভ ভোল্টেজটা এখানে তৈরি হবে, পজিটিভ ভোল্টেজটা এখানে তৈরি হবে, নেগেটিভ আধানটা এর কাছে আছে, তাই এ নেগেটিভ ভোল্টেজটা একটু বেশি হবে, পজিটিভ ভোল্টেজটা একটু কম হবে, যার ফলে আলটিমেটলি এর যে বিভবটা হবে সেটা হচ্ছে 100 ভোল্ট -3 ভোল্ট +2 ভোল্ট, তার মানে হচ্ছে 99 ভোল্ট। এইবার দেখো, এ কিন্তু এবার তুমি আধান ওই একই পরিমাণ আছে, ভোল্টেজ কিন্তু 99 ভোল্ট হয়ে গেছে, কিন্তু একে তুমি ম্যাক্সিমাম কত ভোল্টে তুলতে পারো? 100 ভোল্ট। তাহলে তুমি একে আরো কিছু পরিমাণ আধান দিতে পারবে, তার মানে এর আধান নেওয়ার ক্ষমতাটা একটু বেড়ে গেল। সুতরাং আরো কিছু পরিমাণ আধান তুমি যখনই একে দিতে পারছো, তার মানে এর আধান নেওয়ার ক্ষমতাটা বেড়ে গেছে। নেক্সট আরেকটা স্টেপ করলে আরেকটু পারবে, সেটা হচ্ছে তুমি এই দিকটাকে আর্থিং করে দাও, পৃথিবীর সাথে কানেক্ট করে দাও। আর্থিং করে দিলে এই পজিটিভ আধানগুলো পৃথিবীতে চলে যাবে। আবার একটা কোশ্চেন, স্যার নেগেটিভ আধান যাবে না কেন? নেগেটিভ আধান যাবে না কারণ এই পজিটিভ আধানগুলো নেগেটিভ আধানগুলোকে অ্যাট্রাক্ট করে রাখবে, পজিটিভ আধানগুলো চলে যাবে। তাহলে যখনই এটা চলে যাবে তখন এ যে +2 ভোল্ট করেছিল সেটা আর হবে না, তার মানে শুধু 100 -3 ভোল্ট মানে 97 ভোল্ট। তার মানে এবার তুমি আবার ওকে কিছু পরিমাণ আধান দিতে পারছো, যার ফলে ওর আধান নেওয়ার, দেখো ওর ভোল্ট, আমি কিন্তু ভোল্টেজটাকে কমাচ্ছি, ভোল্টেজটাকে যখনই তুমি কমাচ্ছ, ভোল্টেজ তুমি 100 ভোল্টের বেশি যেতে পারবে না, কারণ 100 ভোল্টের বেশি গেলেই এর থেকে চার্জ লিকেজ হবে। সুতরাং তুমি ওকে আরো কিছু আধান দিয়ে এর ভোল্টেজটাকে 100 ভোল্ট করতে পারবে। সুতরাং এটাই হচ্ছে ক্যাপাসিট্যান্সের নীতি, ক্যাপাসিটরের নীতি, প্রিন্সিপাল অফ ক্যাপাসিটর। ক্যাপাসিটর তাহলে কিভাবে কাজ করে? ক্যাপাসিটর আসলে একই ধরনের দুটো পরিবাহীকে কাছাকাছি রাখলে আমরা ইন্ডাকশনের জন্য এটা নেগেটিভ চার্জ পাবো, পজিটিভ চার্জ পাবো, নেগেটিভ চার্জ নেগেটিভ পটেনশিয়াল তৈরি করবে, পজিটিভ চার্জ পজিটিভ পটেনশিয়াল তৈরি করবে। কিন্তু নেগেটিভ পটেনশিয়ালটা যেহেতু বেশি হবে তাই ওর ভোল্টেজ একটু কমে আসবে, তখন ওকে তুমি আবারও কিছু আধান দিতে পারবে। প্লাস তুমি যদি এই প্লেটটাকে যদি এই আর্থের সাথে কানেক্ট করে দাও, পজিটিভ চার্জগুলো আর্থে চলে যাবে, তার মানে এই যে পজিটিভ পটেনশিয়ালটা তৈরি করেছিল সেটা তৈরি করতে পারছে না, যার ফলে এর বিভব আবার 100 থেকে নেমে আসবে, তখন ওকে তুমি আরো কিছু চার্জ দিতে পারবে। তাহলে একটা ক্যাপাসিটর আসলে দুটো একই ধরনের পরিবাহী, যাদের মধ্যবর্তী জায়গাটা তুমি কোনো ডাইইলেকট্রিক দ্বারা ফিল আপ করবে। এটা অ্যাকচুয়ালি কানেক্টেড থাকবে, এটা কানেক্টেড থাকবে পরিবাহী কোনো ব্যাটারির সাথে, যেখান থেকে আধান পাবে। এ যদি +q আধান পায় তাহলে ইন্ডাকশনের জন্য এখানে -q আধান হবে, যদিও এদিকে +q হবে, কিন্তু এই প্লেটটা যেহেতু আর্থের সাথে কানেক্টেড রয়েছে, যে কারণের জন্য এই +q আধানটা আর্থে চলে যাবে। এইটা হচ্ছে আসলে একটা ক্যাপাসিটর। বিভিন্ন বিষয়ের উপর ধারকত্বের নির্ভরতা, ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে এটা বোধহয় আমি আগে বলেছি, তবু আরেকবার বইয়ে দেখতে পাচ্ছি পয়েন্ট অনুযায়ী আছে, আমার ঠিক মনে নেই যে আমি বলেছি কিনা, মনে হয় বলেছি, তবু আরেকবার ধারকত্বের নির্ভরতা। এক হচ্ছে তড়িৎগ্রস্ত পাতের ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফলটা যত বেশি হবে পরিবাহী ধারকত্ব তত বেশি হবে। দুই, পরিবাহী পাত দুটির মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্ব যত কম হবে ধারকের ধারকত্ব তত, এক এক করে বলি আরেকবার করে। এক নম্বর হচ্ছে এই যে প্লেট দুটো নিলাম, প্লেটগুলো তো এরকম নয়, প্লেটগুলো আসলে প্লেট তো আসলে দাগ নয়, তাই তো? প্লেটগুলো আসলে কালি পেয়ে গেছে, একবার কালি পড়েছে। এরকম একটা প্লেট, একই রকম, আমার একই রকম নাও হতে পারে, একই রকম আরেকটা প্লেট, এদের মধ্যবর্তী জায়গাটা কোনো ডাইইলেকট্রিক দ্বারা ফিল আপ হবে,
এইটা আর্টের সাথে কানেক্টেড থাকবে এবং এই প্লেট দুটোকে তুমি ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ আমি ধারকের চার্জিং ডিসচার্জিং সবই করাবো, যুক্ত করবে। যুক্ত করলে কি হবে, এ কিছু পরিমাণ আধান পাবে, ধরো এক প্লাস কিউ পরিমাণ আধান পেলো, এর সামনের দিকটা মানে প্লেটের সামনের দিকটা এ মাইনাস কিউ পরিমাণ আধান পাবে, উল্টো দিকে প্লাস কিউ পরিমাণ আধান থাকবে, কিন্তু সেটা আটতে চলে যাবে। এই প্লেটগুলোর ক্ষেত্রফল যত বেশি হবে ধারকের ধারকত্ব তত বেশি হবে। আসলে ধারকের ধারকত্ব আমি ক্যালকুলেট করে দিলে তখন তোমরা নিজেরাই মনে রাখতে পারবে। 2 নম্বর প্লেট দুটোর মধ্যে দূরত্ব যত কম হবে ধারকের ধারকত্ব বেশি হবে। 3 নম্বর বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যম দ্বারা ডাইইলেকট্রিক দ্বারা তুমি যদি এদের মধ্যবর্তী জায়গাটাকে ফিল আপ করো, যদি এয়ার না থাকে অন্য কোনো মিডিয়াম থাকে, তাহলে অবশ্যই এর ধারকত্ব বৃদ্ধি পাবে। এই হচ্ছে ধারকের ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা নিয়ে আলোচনা করলাম। এক হচ্ছে প্লেটের ক্ষেত্রফল, 2 হচ্ছে প্লেট দুটোর মধ্যে দূরত্ব, এইটা হচ্ছে প্লেট দুটোর মধ্যে দূরত্ব। আর ক্ষেত্রফল বলতে এই ক্ষেত্রফলটা পরবর্তী সময় আমি ক্যালকুলেট যখন করব এই ক্ষেত্রফলটাকে আলফা দিয়ে ধরবো, এদের মধ্যে দূরত্বটাকে ডি দিয়ে ধরবো। এবং তৃতীয়ত এদের মধ্যবর্তী যে মিডিয়ামটা, যেটা যদি কোনো ডাইইলেকট্রিক হয়, এয়ার না হয়ে অন্য কোনো ডাইইলেকট্রিক হয়, তাহলে অবশ্যই ধারকত্ব বৃদ্ধি পাবে। এবার একটু থিওরিটিক্যাল পার্ট আমি একটু বলে যাচ্ছি, তোমরা শোনো, কারণ আমার এই জায়গাটায় বোঝানোর কিছু নেই, আমি যেটুকু বুঝিয়েছি তার মধ্যেই তোমরা বুঝতে পারবে, কিন্তু পয়েন্টগুলো তোমরা লিখে নেবে। 1 নম্বর হচ্ছে ধারকের আধান। ধারকের যদি তুমি মোট আধান ক্যালকুলেট করো তাহলে এই প্লেটের আধান প্লাস কিউ, ওই প্লেটের আধান হচ্ছে মাইনাস কিউ, কিন্তু তার মানে 0 হয়ে যাচ্ছে। আসলে ধারকের আধান বলতে আমরা যে প্লেটটা পজিটিভ আধান পাচ্ছে সেই প্লেটটার আধানকেই আমরা বুঝবো, তার মানে ধারকের আধান বলতে আমরা প্লাস কিউকে বলবো। ধারকের বিভবের ঊর্ধ্বসীমা এটা একটু বলা উচিত, যে আমি একটা ধারককে কত পর্যন্ত আহিত করতে পারবো, কত বিভবে আহিত করতে পারবো। দেখো সেটা ডিপেন্ড করছে এই ধারকটার মধ্যবর্তী যে মিডিয়ামটা রয়েছে তার ব্রেকিং ভোল্টেজের মধ্যে। ধরো তুমি এটা এয়ার নিয়েছো, এয়ারের ব্রেকিং ভোল্টেজ হচ্ছে 1000 ভোল্ট, তাহলে তুমি কখনোই এই ধারকের প্লেট দুটোর মধ্যে বিভব পার্থক্য ব্যাটারি যতই যুক্ত করো 2000 ভোল্ট 3000 ভোল্টের যদি তুমি মেইনসের সাথেও যুক্ত করো, ধরো এই দুটোর মধ্যে যদি 2000 ভোল্টও হয় তাহলেও প্লেট দুটোর মধ্যে ডিফারেন্স 2000 ভোল্ট হওয়ার কথা, কিন্তু কখনোই হবে না 1000, যেহেতু এই মিডিয়ামটার ব্রেকিং ভোল্টেজ 1000 ভোল্ট, তাই 1000 ভোল্টের ওপরে যখনই এর বিভব উঠতে যাবে সঙ্গে সঙ্গে এখান থেকে চার্জ লিকেজ হতে থাকবে। চার্জ লিকেজ হওয়ার জন্য কখনোই ধারকের বিভবের ঊর্ধ্বসীমাটা আসলে ডিপেন্ড করবে ওর মাঝখানে যে ডাইইলেকট্রিক মিডিয়ামটা রয়েছে সেই মিডিয়ামের ব্রেকিং ভোল্টেজের উপর। নেক্সট হচ্ছে ধারকের চিহ্ন। ধারকের চিহ্ন বলতে আমি মানে সিম্বল, ধারকের সিম্বল বলতে আমরা এটা বুঝবো যে ব্যাটারিতে যেমন একটা বড় দাগ আঁকা হয়, ছোট দাগ আঁকা হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, ধারকে দুটো সমান দাগ আঁকা হয়, এবার এরকম এই দুটো কানেকশন দেওয়া হয়, এটা হচ্ছে ধারকের চিহ্ন। যে ধারকের ধারকত্ব ফিক্সড মানে এর ধারকত্ব সি। আর আরেক ধরনের হতে পারে যে এরকম একটা চিহ্ন হতে পারে, এই ধারকের ধারকত্ব পরিবর্তন করা যায়, মানে এর ধারকত্বকে আমি চেঞ্জ করতে পারি। এরকম দুটো সিম্বল ইউজ করা হয় ধারকের ক্ষেত্রে। সবসময় খেয়াল রাখবে ব্যাটারির মতো বড় ছোট দাগ এঁকে ফেলো না, দুটো দাগই তোমাকে সমান রাখতে হবে। নেক্সট যেটা ধারকের চার্জিং, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আমি খুব ভালো করে বোঝাবো এই জায়গাটা, একটু ভালো করে দেখো। ধারকের চার্জিং হচ্ছে ধারককে তুমি কিভাবে চার্জ করবে এবং চার্জ করলে কি হবে।
দুটো জিনিস আমি একটু বলে নিই তোমাদের বোঝানোর সুবিধার জন্য। এখানে যে মিডিয়ামটা মাঝখানে রয়েছে সেই মিডিয়ামে ব্রেকিং ভোল্টেজ ধরো 100 ভোল্ট, তার মানে তুমি ম্যাক্সিমাম প্লেট দুটোকে 100 ভোল্ট বিভব পার্থক্য প্লেট দুটোর মধ্যে তৈরি করতে পারবে। তুমি যে ব্যাটারিটা নিয়েছো সেটার বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট, এটা পজিটিভ এটা নেগেটিভ। তুমি যখন এটাকে একটা চাবি দিয়ে কানেক্ট করবে এবং চাবিটা যখন প্রেস করে দেবে তখন কি হবে, যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে পজিটিভ চার্জ এই প্লেটে আসবে। এবার দেখো পজিটিভ চার্জ যেদিকে আসে এখান থেকে প্লেট থেকে পজিটিভ চার্জ বেরিয়ে যাবে, তার মানে প্লেটটা নেগেটিভলি চার্জ হয়ে যাবে। প্লেট থেকে পজিটিভ চার্জ বেরিয়ে এসে নেগেটিভ চার্জের দিকে আসবে এবং এখানে এই প্লেট থেকে ইলেকট্রন এই প্লেটে আসবে, বা উল্টো করে এভাবে যদি তুমি ইলেকট্রন দিয়ে বলতে চাও তাহলে এভাবে ভাবো যে এই প্লেট থেকে, এটা বরঞ্চ তোমাদের সুবিধা হবে যে যেহেতু নেগেটিভ প্লেট এখান থেকে ইলেকট্রন এদিকে যাবে। আমি কিন্তু এই দাগটা দিলাম না, কারণ ইলেকট্রন যেদিকে মুভ করে তার উল্টো দিকে কারেন্ট পাস করে। তাহলে এটা থেকে আমি ইলেকট্রন একে দেখাই, ইলেকট্রনগুলো এভাবে এটা এই প্লেটে যাবে, যেদিকে ইলেকট্রন মুভ করে তার উল্টো দিকে কারেন্ট পাস করে, তাহলে এইদিকে কারেন্ট পাস করবে। নেক্সট, আর এদিকের ক্ষেত্রে কি হবে, এটা পজিটিভ চার্জ, ইলেকট্রন এই প্লেট থেকে আস্তে আস্তে এই প্লেটের দিকে আসতে থাকবে, এই পজিটিভ প্লেটের দিকে আসতে থাকবে। তার মানে পুরোটাই আমি ইলেকট্রন দিয়ে দেখালাম। তাহলে নেগেটিভ প্লেট থেকে ইলেকট্রন গুলো এই প্লেটে যাবে, যার ফলে এই প্লেটটা নেগেটিভলি চার্জ হবে, ধরা যাক -q চার্জ হলো, এবং এই প্লেট থেকে ইলেকট্রন যেহেতু বেরিয়ে যাবে এই প্লেটটা পজিটিভলি চার্জ হলো, এটা q হলো। এইবার যখনই এটা পজিটিভলি চার্জ হবে এটা নেগেটিভলি চার্জ হবে, একটা জিনিস আমি কিন্তু কারেন্টের ডিরেকশন এখানে আঁকিনি, ইলেকট্রন এদিকে যাচ্ছে তার উল্টো দিকে কারেন্ট যাবে, তাহলে কারেন্টটা এভাবে পাস করবে। এই হচ্ছে কারেন্টের টোটাল পাথ। আর ইলেকট্রনের পাথ হচ্ছে এই যে আমি ডটেড লাইন দিয়ে ইলেকট্রনের পাথটা দেখিয়েছি, এটা ইলেকট্রনের পাথ। এবার এটা পজিটিভলি চার্জ হবে এটা নেগেটিভলি চার্জ হবে, ফলে এদের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হবে। যখনই ধরো প্রথমে যখন আমি সুইচটা অফ ছিল তখন এদের মধ্যে বিভব পার্থক্য ছিল 0, সুইচটা অন করলে এটা পজিটিভলি চার্জ হলো এটা নেগেটিভলি চার্জ হলো, যখন এটা পজিটিভলি চার্জ হবে এটা নেগেটিভলি চার্জ হবে, এদের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হবে। যেই বিভব পার্থক্যটা 1 ভোল্ট হয়ে গেল, 1 ভোল্ট হলো, তখন এই ব্যাটারির বিভব 10 ভোল্ট, এটার প্লেট দুটোর মধ্যে বিভব 1 ভোল্ট, তাহলে রেজাল্টেন্ট বিভব রয়েছে 9 ভোল্ট। সুতরাং প্রথমে যে কারেন্টটা পাস করছিল তার থেকে কারেন্টটা একটু কম পাস করবে। তার মানে সময়ের সাথে সাথে, একটু মন দিয়ে দেখবে এই জায়গাটা, সময়ের সাথে সাথে এই যে চার্জিং কারেন্ট, ধরো এই যে আমি কারেন্টটার কথা বললাম, কারেন্টটাকে এটা দিয়ে গেছি আই দিয়ে গেছি, এই আই এবং টাইমের যদি আমি একটা গ্রাফ ড্র করি তাহলে প্রথমে যে কারেন্ট ছিল মানে একেবারে সুইচ অন করার সময় তার থেকে আস্তে আস্তে কারেন্টটা কমতে থাকবে, কারণ যত কারেন্ট পাস করবে এটা তত বেশি পজিটিভলি চার্জ হবে, এটা তত বেশি নেগেটিভলি চার্জ হবে। এদের মধ্যে বিভব পার্থক্যটা 1 থেকে 2 হবে, 2 থেকে 3 হবে, 3 থেকে 4 হবে, 4 থেকে 5 হবে, এবং আলটিমেটলি যত এই বিভবটা হবে, যখন এদের মধ্যে বিভব হচ্ছে 6 ভোল্ট, তখন রেজাল্টেন্ট বিভব হয়ে যাচ্ছে 10 - 6 4 ভোল্ট, যার ফলে আগে যে কারেন্ট পাস করছিল যখন এই বিভবটা ছিল না বা এই বিভবটা 1 ভোল্ট ছিল, তার চেয়ে এখন কারেন্টের পরিমাণটা কমতে থাকবে, অর্থাৎ এই যে চার্জিং কারেন্ট এটা কমতে থাকবে, এবং থিওরিটিক্যালি এটা ইনফিনিটি টাইম পর শূন্য হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি উইদিন এ মোমেন্ট এই কারেন্টটা জিরো হয়ে যাবে। কখন জিরো হয়ে যাবে, যখন প্লেট দুটোর মধ্যে বিভব পার্থক্য 10 ভোল্ট হয়ে যাবে। তার মানে তুমি 10 ভোল্টের একটা ব্যাটারি লাগালে, 10 ভোল্ট যখন এদের মধ্যে বিভব পার্থক্য 10 ভোল্ট হয়ে গেল, তখন কিন্তু আর কোনো কারেন্ট পাস করবে না, এই প্লেট দুটোর মধ্যে তখন 10 ভোল্ট বিভব পার্থক্য রয়েছে। তুমি যদি এই ব্যাটারিতে 100 ভোল্টের বেশি লাগাতে তাহলেও এটা এই প্লেট দুটোর মধ্যে বিভব পার্থক্য 100 ভোল্টই হতো, কারণ 100 ভোল্টের বেশি যখনই বিভব পার্থক্য হতো তখনই চার্জ
লিকেজ হতে শুরু করতো, চার্জ বেরিয়ে চলে যেত। এটাকে বলা হয় চার্জিং অফ ক্যাপাসিটার। ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেট করে দেখাতে পারি, যারা নিট বা ইত্যাদি দেবে তাদের আমি পরে দেখিয়ে দেবো। এই চার্জিং কারেন্টটা ক্যালকুলেট করা যায়, এটাকে বলা হয় ভ্যারিং কারেন্ট। ভ্যারিং কারেন্ট ক্যালকুলেশনের আছে, তাতে দেখা যায় যে ইনফিনিটি টাইম পর এই কারেন্টটা, চার্জিং কারেন্টটা জিরো হবে। প্র্যাকটিক্যালি উইদিন এ মোমেন্ট এই কারেন্টটা জিরো হয়ে যাবে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ক্যাপাসিটরের, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করব। আমি একটু টাইমটা চেক করি, হ্যাঁ খুব কমই টাইম আছে। আমি আজকে এসআই সিস্টেমে করছি, পরের দিন সিজিএস সিস্টেমে করব। এরকম দুটো প্লেট, এই প্লেটটাকে তুমি প্লাস কিউ চার্জ দিয়েছো কোনো একটা সোর্সের সাথে কানেক্ট করে, সেটা ব্যাটারি হোক বা যাই হোক। এই প্লেটের ওপরের দিকে মাইনাস কিউ চার্জ হয়েছে, নিচের দিকে প্লাস কিউ চার্জ হয়েছে, বাট নিচের দিকটা যেহেতু মানে প্লেটের উল্টো দিকটা যেহেতু আর্থিং করা আছে, তাই প্লাস কিউ চার্জটা পৃথিবীতে চলে গেছে। প্লেটগুলোর ক্ষেত্রফল আলফা এবং প্লেটগুলোর মধ্যে দূরত্ব হচ্ছে ডি। প্লেটগুলোর ক্ষেত্রফল আমি প্লেটগুলো দেখিয়েছিলাম, এরকম দেখতে হবে, কিন্তু এইভাবে একে ক্যালকুলেশন করা একটু অসুবিধা বা ছবি আঁকা অসুবিধা, তাই প্লেটগুলোকে এভাবে আঁকছি। এই অবস্থায় আমরা যখন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের নিয়ে ডিফারেন্ট টাইপের ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম দুটো প্লেট যদি খুব কাছাকাছি থাকে, এই দূরত্বটা খুব কম হবে, এই ডিস্টেন্সটা প্লেটগুলোর ক্ষেত্রফল বা দৈর্ঘ্যের তুলনায় এই ডিস্টেন্সটা খুব যদি কম হয়, তাহলে এর মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়, সেই ইলেকট্রিক ফিল্ড এটা প্রায় ইউনিফর্ম হয়, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়। যদিও এন্ডের দিকে ইলেকট্রিক ফিল্ডটা একটু ডিস্টর্টেড থাকে, যার জন্য আমি ফিল্ড লাইনগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা এন্ডের দিকে থাকে, কিন্তু মোটামুটি মাঝখানে ইলেকট্রিক ফিল্ডটা খুব ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়। আর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে তোমরা জানো ভি সমান সমান ই ইন্টু ডি, মানে বা এভাবে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে, ই সমান সমান ভি বাই ডি। এই ফর্মুলাটা আমরা জানি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে। আর নন ইউনিফর্মের ক্ষেত্রে আমরা জানি ই সমান সমান ডি ডিআর অফ ভি বা ডি ডিএক্স অফ ভি, দূরত্বের সাপেক্ষে মাইনাস অফ ডি ডিআর অফ ভি বা ডি ডিএক্স অফ ভি, অর্থাৎ দূরত্বের সাপেক্ষে বিভবের ঋণাত্মক পরিবর্তন। হ্যাঁ, এবার এই প্লেট দুটোর মাঝখানে যে ফিল্ডটা তৈরি হবে সেটা আমরা আগে ক্যালকুলেট করে নিই। আমরা জানি যে দুটো প্লেটের মাঝখানে যে ফিল্ডটা তৈরি হয়, দ্যাট ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন 0। এগুলো কিন্তু আগে আমরা করেছি, সিগমা বাই 2 এপসাইলন 0। এইটার জন্য, এই প্লেটটার জন্য হবে সিগমা বাই এপসাইলন 0, এই প্লেটটার জন্য হবে সিগমা বাই এপসাইলন 0। পজিটিভটা এদিকে হবে, নেগেটিভটাও এদিকে হবে, কারণ দুটো ফিল্ডই, এখানে যদি একটা পজিটিভ চার্জ রাখো, এই পজিটিভ চার্জ যে ফিল্ডটা তৈরি করবে তার জন্য পজিটিভ চার্জটা এদিকে যাবে, এবং নেগেটিভ চার্জ যে ফিল্ডটা তৈরি করবে তার জন্য পজিটিভ চার্জটা নিচের দিকে যাবে। অর্থাৎ এই প্লেটটার জন্য সিগমা বাই এপসাইলন 0, এই প্লেটটার জন্য সিগমা বাই এপসাইলন 0। সরি, এই প্লেটটার জন্য সিগমা বাই 2 এপসাইলন 0, এই প্লেটটার জন্য সিগমা বাই 2 এপসাইলন 0। তাই টোটাল ইলেকট্রিক ফিল্ড হবে সিগমা বাই 2 এপসাইলন 0 বাই সিগমা প্লাস সিগমা বাই 2 এপসাইলন 0। আমি যখন ওই গসের থিওরাম পড়িয়েছিলাম, ওখানে প্লেটের জন্য আমরা ক্যালকুলেট করে দেখিয়েছিলাম যে একটা প্লেটের ক্ষেত্রে যে ফিল্ডটা তৈরি হয় সেটা হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন 0, যেখানে সিগমা হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া, প্রতি একক ক্ষেত্রফলে আধান। এবার আমরা এখানে কিউ আধান দিয়েছি, ক্ষেত্রফল প্লেটগুলোর ক্ষেত্রফল হচ্ছে আলফা, তাহলে সিগমা হচ্ছে কিউ বাই আলফা। তাহলে আমরা পাচ্ছি ফিল্ড ইকুয়াল টু কিউ বাই আলফা, বসিয়ে দিই কিউ বাই আলফা ইন্টু 2 এপসাইলন 0। মাইন্ডেড আমি এখানে
এপসাইলন আর বাকিয়ে ক্যালকুলেট করিনি, তার মানে আমি বলতে চাইছি এই মাঝখানের মিডিয়ামটা হচ্ছে এয়ার মিডিয়াম। এবার ই সমান সমান ভি বাই টি, তাহলে ভি সমান সমান ই ইন্টু ডি, ভি সমান সমান ই ইন্টু ডি, তাহলে ভি সমান সমান ই হচ্ছে কিউ বাই আলফা 2 এপসাইলন 0 ইন্টু ডি। তাহলে আমি কি ভুল করলাম এখানে? হ্যাঁ, ভুল করেছি। সিগমা বাই 2 এপসাইলন 0 প্লাস সিগমা বাই 2 এপসাইলন 0 সিগমা বাই এপসাইলন 0 হবে, সরি ভেরি সরি। তাহলে এই প্লেটের জন্য সিগমা বাই 2 এপসাইলন 0, এই প্লেটের জন্য সিগমা বাই 2 এপসাইলন 0 যোগ করলে সিগমা বাই এপসাইলন 0 হবে। তাহলে ভি সমান সমান ই ইন্টু ডি, ই এর ভ্যালু বসিয়ে দিলাম। তাহলে আমি কিউ বাই ভি করছি, এই পার্টটাকে ওপরে নিয়ে চলে যাচ্ছি। তাহলে এগুলো তোমরা ক্লাস 12-এ আমাকে 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে, নাহলে ভিডিওটা কেটে যাবে। তাহলে কিউ বাই ভি, ভিটা নাম হলো কিউ বাই ভি, তাহলে আলফা এপসাইলন 0 বাই ডি। কিউ বাই ভি মানেই হচ্ছে আমরা জানি ক্যাপাসিট্যান্স সি সমান সমান এপসাইলন 0 আলফা বাই ডি, এটাই হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। আমি এরপরে কালকেই হয়তো আরেকটা ক্লাস দেবো, যে ক্লাসে আমি প্যারালাল প্লেট ক্যাপাসিটর এটা এয়ার মিডিয়ামের জন্য করেছি, এসআই সিস্টেমে করেছি, এটা অন্য কোনো মিডিয়ামের জন্য করব, এসআই সিস্টেমে করব। নেক্সট সিজিএস সিস্টেম, এয়ার মিডিয়াম, সিজিএস সিস্টেম অন্য মিডিয়ামের জন্য করব। আর মনে হয় 1 মিনিটও টাইম পাবো না, আমি এখানে শেষ করছি। নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি দেবো। এই উইকে আমি একটু বিজি ছিলাম, কারণ আমার মেয়ের ওই আইসিএসসি রেজাল্ট ছিল, ওইটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ঠিক আছে, এখন প্রায় রাত 9:30 পৌনে 10টা বাজে, সুতরাং গুড নাইটই বলছি।